করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে, আজও হয়েছে প্রাণহানির রেকর্ড। এই পরিস্থিতিতে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। করোনা আপডেটে জানবো সেসব খবর, সাথে আছে আমি সৌমিত্র সূত্র। আরও এক সপ্তাহ বাড়ছে চলমান লকডাউন। 28 এপ্রিল রাত পর্যন্ত বহাল থাকবে আগের সব বিধিনিষেধ ও নির্দেশনা। সচিবালয় ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন প্রধান তথ্য কর্মকর্তা সুরত কুমার সরকার। আর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, জীবন ও জীবিকার প্রয়োজনে ঈদের আগে লকডাউন শিথিলের চিন্তা রয়েছে সরকারের। কোভিড-19 সংক্রমণ ঠেকাতে গেল 14 এপ্রিল থেকে দেশ জুড়ে কঠোর বিধিনিষেধ চলছে। মাঠ পর্যায়ে সেই বিধিনিষেধ বাস্তবায়ন করছেন সংশ্লিষ্টরা। 21 এপ্রিল শেষ হচ্ছে 8 দিনের লকডাউন। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এর মেয়াদ বাড়ানোর বিষয়ে দুপুরে মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে বৈঠক বসে। সবার মতামতের প্রেক্ষিতে আগামী আরও এক সপ্তাহ এটি বৃদ্ধি করার জন্য একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থাৎ আগে প্রজ্ঞাপনে 12 এপ্রিল প্রজ্ঞাপনে যে বিধিনিষেধগুলো ছিল ওটা আরও এক সপ্তাহ বলবৎ থাকবে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। যে আমাদের স্বাস্থ্য বিষয়ক টেকনিক্যাল কমিটি আছে, তাদের পরামর্শ এবং জাতীয় সচিব কমিটিতে এই সিদ্ধান্তটা গ্রহণ করা হলো পরামর্শক্রমে। সামারি করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। সকালে নিয়মিত ব্রিফিংয়ে ঈদ সামনে রেখে লকডাউন শিথিলের আভাস দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঈদের আগে অবশ্য লকডাউন শিথিল করা হবে জীবন ও জীবিকার জন্য এবং ঈদ পূর্ববর্তী কেনাকাটার জন্য এবং মানুষের ঈদের সময় বাড়ি ঘরে ঘরমুখে যাতায়াতের জন্য। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও জানান, পরিবহন শ্রমিক সহ বেকার শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবং ভাসমান মানুষদের মোহসিনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা। করোনা আপডেটে অতিথি হিসেবে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন পুলিশ সুপার মোহাম্মদুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। লকডাউন তো আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। চলমান লকডাউনে আপনাদের অভিজ্ঞতা কেমন? আর 22 এপ্রিল থেকে 28 এপ্রিল পর্যন্ত লকডাউন কার্যকরে আপনাদের নতুন করে কোনো ভাবনা বা নতুন করে কোনো পরিকল্পনা সাজাতে হচ্ছে কিনা, বা সেই প্রস্তুতি বা মানসিকভাবে আপনারা আগে থেকে ভেবে রেখেছিল কিনা? ধন্যবাদ। করোনার এ পর্বে এসে শুরু দিকে সরকার যে লকডাউন ঘোষণা করেছে, শুরু দিকে মানুষের একটু অনীহা ছিল লকডাউন মেনে নেওয়ার ক্ষেত্রে। পরবর্তীতে যখন মৃত্যুর মিছিল বেড়ে যাচ্ছে, পরবর্তীতে লকডাউন যখন বাড়ানো হলো 14 থেকে 21, এই 14 থেকে 21 এই লকডাউন প্রতিপালন করতে আমাদের জন্য অনেক সহজসাধ্য হয়েছে, যেহেতু মানুষ বুঝতে পেরেছে যে মৃত্যুর মিছিল যেহেতু বেড়ে গিয়েছে, লকডাউনের কোনো বিকল্প নেই। তো লকডাউন কার্যকরের ক্ষেত্রে আমাদের জেলা পুলিশ হবিগঞ্জ আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা প্রায় 25টির মতো চেকপোস্ট স্থাপন করেছি এবং আমাদের জেলার অভ্যন্তরে সহকারে বাইরেও আমরা চেকপোস্ট স্থাপন করেছি। পাশাপাশি 25টি চেকপোস্ট এবং 10টি মোবাইল আমাদের রয়েছে এবং আমাদের এই লকডাউন এই ডিউটির মধ্যে প্রায় 174 জনের মতো অফিসার ফোর্স নিয়োজিত রয়েছে। তো এছাড়াও আমরা বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছি। মানুষ যেন একটু সচেতন হয় করোনার বিষয়ে, সেটা আমরা বিভিন্ন এলাকায় আমাদের বিট পুলিশ এবং কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে আমরা সচেতন করার চেষ্টা করে যাচ্ছি। এছাড়া আমরা প্রায় 6,500 মতো মাস্ক বিতরণ করেছি। মূলত মাস্ক বিতরণ মূল উদ্দেশ্য হলো মানুষকে মাস্ক পরার ক্ষেত্রে একটু সচেতন করা, যেন মানুষ একটু অভ্যস্ত হয় যে করোনা থেকে নিজেকে কিভাবে রক্ষা করা যায়। রক্ষা করতে গেলে যে মাস্ক একটি অপরিহার্য বিষয়, যে আমাদের মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় ওখান থেকেও যে বলেছেন যে মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ, সেই স্লোগান সামনে রেখে আমরা প্রায় 6,500 মতো জেলা পুলিশ হবিগঞ্জের পক্ষ থেকে মাস্ক বিতরণ করেছি এ পর্যন্ত। মোহাম্মদুল্লাহ, বা সবার ক্ষেত্রে যে কড়াকড়ি করে লকডাউন বা সচেতনতা সৃষ্টি করে বা লকডাউন কার্যকর করা সম্ভব তা তো নয়। বিশেষ করে নিম্ন আয়ের মানুষকে ঘরে রাখতে হলে তার জন্য আরও কিছু বাড়তি বন্দোবস্তের দরকার, সেটা আপনিও মানবেন নিশ্চয়ই। তো নিম্ন আয়ের মানুষকে ঘরে রাখতে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বা হচ্ছে? ধন্যবাদ। আসলে গত বছরের লকডাউন একটু লম্বা ছিল, যার প্রেক্ষিতে সেখানে নিম্ন আয়ের মানুষদেরকে সহায়তা করার জন্য সরকারের পক্ষ থেকেও আমাদের জেলা প্রশাসনের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হয়েছিল। এবছর যেহেতু লকডাউন এই সবেমাত্র শুরু হয়েছে, এটা যদি হয়তো দীর্ঘ হয়, সেই ক্ষেত্রে হয়তো সরকার বিকল্প চিন্তা ভাবনা করবে খাদ্য সহায়তা বা অন্যান্য সহায়তা দেওয়ার জন্য। এর পাশাপাশি আমাদের পুলিশের পক্ষ থেকে গত বছর আমরা বিভিন্ন খাদ্য সহায়তা দিয়েছিলাম, তো আমরা সেটা চিন্তা ভাবনা করবো। তবে একটা বিষয় হলো, এবার এখন কিন্তু আমার ধান কাটার মৌসুম চলে এসছে, মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। যারা বিভিন্ন ছোটখাটো
পেশার লোকজন ছিল, যারা অটো, রিক্সা, সিএনজি এগুলো চালাতো, তারা কিন্তু যেহেতু ধান কাটার মৌসুম চলে এসেছে, তারা বিকল্প কর্মসংস্থানের সুযোগ খুঁজে পেয়েছে। যার প্রেক্ষিতে যেহেতু বিকল্প কর্মসংস্থানের সুযোগ হয়েছে, এই ক্ষেত্রে আপাতত সহায়তা ওই রকম না দিলেও চলবে। তারপরে যদি লম্বা হয় এই লকডাউন, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এই বিষয়টা হয়তো ভাবনায় আছে। আর আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও গত বছরের মতো এই বছরও আমরা নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা নিয়ে আমরা মানুষের দ্বারা আবার কাজ করব। আচ্ছা, বেশ অনেক দিন ধরে করোনা মহামারীর সঙ্গে লড়াই করতে হচ্ছে, সামনে সারিতে থেকে আপনারা লড়াইটা চালাচ্ছেন এবং আরও অন্যান্য পেশাজীবীরাও চালাচ্ছেন। ফলে সব মিলিয়ে একটা ধৈর্যের পরীক্ষাও দিতে হচ্ছে। সামগ্রিকভাবে মানুষের সঙ্গে এই বোঝাপড়ায় আপনার বাহিনীর সদস্যরা কিভাবে তাদের দিক থেকে সার্বিকভাবে নিজেদের দায়িত্বটা মেনটেন করছেন, নিজেদের সুরক্ষিত এবং নিরাপদ রাখছেন, সেটিও একই সঙ্গে প্রশ্ন থাকবে। ধন্যবাদ। আসলে গত বছর আমাদের শুরুর দিকে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল, পাশাপাশি কিভাবে এই করোনা থেকে নিজেকে মুক্ত রাখা যায় সেই বিষয়টাও তাদের জানা ছিল না। যার প্রেক্ষিতে আমাদেরকে বেশি বেশি মানুষকে স্বাস্থ্য সুরক্ষা কিভাবে নিজেকে দিতে হবে সেটা আমাদেরকে মোটিভেশন দিতে হতো বা মানুষকে বোঝাতে হতো। এবছর কিন্তু মানুষ অনেক কিছু বুঝে ফেলেছে এবং মানুষের সাহসও বেড়েছে, আতঙ্কও কেটে গিয়েছে। এবছর কিন্তু মানুষের মধ্যে মাস্ক পরার যে প্রবণতা, এটা কিন্তু বেশি, এবং মাস্ক পরার হাটে ঘাটে মাঠে আমরা যেখানে দেখি, গ্রামের অঞ্চলের মানুষ কিন্তু এবার মাস্ক পরছে। এবং আমি বললাম যে শুরুর দিকে এই বছর লকডাউন যখন আমরা শুরু করলাম, তখন মানুষের মেনে না নেওয়ার একটা টেন্ডেন্সি ছিল, তখন একটু মৃত্যু মিছিল বেড়ে গেছে। এখন কিন্তু মানুষ লকডাউনের এই বিষয়টা সহজভাবে মেনে নিয়েছে এবং মানুষ অনেকটা আমাদেরকে সহায়তা করছে। আপনাকে অনেক ধন্যবাদ মাহমুদুল্লাহ, আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সর্বাত্মক বিধিনিষেধের ষষ্ঠ দিনে সড়কে ব্যক্তিগত গাড়ি, রিক্সা, অটোরিকশার আধিক্য ছিল। চলাচল নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে রয়েছে পুলিশের চেকপোস্ট। কলকারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকায় পরিবহন সংকটের দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। নিষেধাজ্ঞার পরও বাইকে দেখা যায় 2 জন করে যাত্রী। সাধারণ মানুষকে কঠোর বিধিনিষেধের ব্যাপারে সচেতন করতে রাস্তায় তৎপর দেখা যায় পুলিশ সদস্য এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের। মুভমেন্ট পাস নিয়ে পুলিশ কর্মকর্তারা বলছেন, অনেকেই যৌক্তিক কারণে পাস নিয়েছেন, তবে তুচ্ছ কারণেও ঘর থেকে বের হচ্ছেন কেউ কেউ। মুভমেন্ট পাস একান্তই দরকার। কেন, আমি কেন কোথায় যাব, কি ব্যাপারে যাব, কিন্তু এটা তো আমাদের ভালো লেগে তো লকডাউন দেওয়া হয়েছে। তাদেরকে বুঝাতে মুভমেন্ট পাস এই অথবা ওই মুভমেন্ট শব্দটা ব্যবহার না করে ওনাদেরকে যদি আরও সহজভাবে বলা হয়, আপনার এই জিনিস একটা পারমিশন নিয়ে বের, কারণ পারমিশন শব্দটা আমাদের দেশে প্রচলিত। কোভিডের সিচুয়েশন যদি আমরা হ্যান্ডেল করতে চাই, তাহলে আমাদেরকে আসলে মানুষকে সচেতন করতে হবে, এবং সেটাই আমাদের আসলে মূল উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্যটা আসলে অর্থদণ্ড প্রদান করা নয়। লকডাউনের ষষ্ঠ দিনে অনেকটাই ঢিলেঢালা ভাব দেশের বিভিন্ন স্থানে। বিভাগীয় ও জেলা শহরে রাস্তাঘাটে অনেকটাই স্বাভাবিক সময়ের মতো লোক সমাগম। গেল কয়েকদিন যারা বের হতে পারেননি তারা আজ বের হয়েছেন। রাস্তায় দেখা গেছে গেল কয়েকদিনের তুলনায় অনেক বেশি রিক্সা, মোটরসাইকেল চলাচলও বেড়েছে। এর মাঝেও বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট লক্ষ্য করা গেছে। যারা খুব ঠুনকো কারণে ঘর থেকে বের হয়েছেন তাদের সতর্ক, আবার কাউকে জরিমানা করা হয়। এদিকে বাজারগুলোতেও ভিড় বেড়েছে। বেশিরভাগ মানুষের ছিল না বর্তমানে স্বাস্থ্য সুরক্ষার সবচেয়ে প্রয়োজনীয় সামগ্রী, মাস্ক। এমন সময় মনে করেন যে মাল আসে, মাস্ক দেওয়ার সময় নেই, আমরা ওই অবস্থায় মাল নামাই। এখন ইয়েতে যদি করোনা মরোনা ধরে, ওপরওয়ালা জানে, আমরা জানি। কাঁচা বাজার ঠিক আছে ভাই, এখানে কোনো দূরত্ব বজায় রাখা এগুলো চলবে না, এখানে গ্যাঞ্জাম হবে, এটা কাঁচা বাজার হতে পারে। একদিন আমরা বাজারে না আসি তাহলে আমাদের পেটে ভাত যাবে না, সেই সময় আমাদের বাজার আসতেই হবে। করোনার ভয়ে বাড়িতে বসে থাকলে আমাদের পেটে ভাত যাবে না। আবারও ভাঙল রেকর্ড। এবার 24 ঘন্টায় করোনায় 112 জনের মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। এই নিয়ে পরপর 4 দিন শতাধিক প্রাণ কেড়ে নিল ঘাতক করোনা ভাইরাস। এই সময়ের মধ্যে 4217 জনের দেহে শনাক্ত হয়েছে কোভিড-19। যদিও নমুনা পরীক্ষা হয়েছে বেশ কম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে নমুনা পরীক্ষা করা হয়েছে 24,152 জনের। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 17.68%। এই পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 7,23,221 জন। করোনায় মোট মৃত্যু হয়েছে 10,497 জনের। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 6,364 জন। মোট সুস্থ 6,21,300 জন। মৃত 112 জনের মধ্যে 75 জন পুরুষ, 37 জন নারী।
হাসপাতালগুলোতে বেড়েই চলেছে করোনা রোগীর চাপ। রাজধানী ও বাইরে থেকেও অ্যাম্বুলেন্সে আসছে রোগী। সকাল থেকেই হাসপাতালগুলোতে বাড়তে থাকে রোগীর চাপ। তবে পরীক্ষা করে যাদের ভর্তি না করালেই নয়, এমন রোগীদের ভর্তি করানো হচ্ছে। হাসপাতালে চাপ থাকায় অনেককেই বাসায় থেকেই অক্সিজেন সাপোর্ট নিয়ে চিকিৎসার পরামর্শ দেওয়া হচ্ছে। আইসিইউ পাওয়ার আশায় মহাখালীর নতুন হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে ছুটছেন স্বজনরা। তবে তীব্র রোদে করোনা পরীক্ষার জন্য অপেক্ষা করতে দেখা যায় অনেককে। মোবাইল ফোন ও অনলাইনে নিবন্ধন করে সিরিয়াল পাওয়া বেশ কষ্টসাধ্য বলছেন ভুক্তভোগীরা। 9টা 5 থেকে শুরু হয়। 9টা 5 থেকে শুরু হওয়ার মাত্র 2-3 মিনিটের অলরেডি ফিল আপ হয়ে যায় আর কি। নিবন্ধ করতে আসলে আমার ভাইয়াও করেছিল, ভাইয়া করতে পারছে, আমি করতে পারি নাই। কালকে রাত্রে বেশ কয়েকবার ট্রাই করছি, কিন্তু ওয়েবসাইটটা এমনই অবস্থা যে মনে করেন আপনার করা যায় না, খুব ডিফিকাল্ট। তা আমি এটা আসলাম আজকে খুব কষ্ট করে, যেহেতু লকডাউনের টাইম। অক্সিজেন লেভেল একদম 57-এ নেমে গেছে। তো গত পরশুদিন রাতে নিয়ে আসা হয়েছে, তো এখানে খুব একটা ইমপ্রুভ আমরা দেখতেছি না। চালুর প্রথম দিনেই অর্ধশতাধিক রোগী ভর্তি হয়েছে মহাখালীর কোভিড হাসপাতালে। সকাল 8টায় শুরু হয় হাসপাতালের কার্যক্রম। পরিচালক বলেন, আপাতত 300 বেড নিয়ে সেবা শুরু হলেও শীঘ্রই 1000 বেডে উন্নীত করা হবে। নরসিংদীর মোহাম্মদ চান মিয়া করোনা আক্রান্ত হয়ে বেশ কদিন ধরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি। অবস্থার অবনতি দেখে আইসিইউতে নেয়ার পরামর্শ চিকিৎসকের। তাকে নিয়ে সদ্য নির্মিত মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে ছুটছেন স্বজনরা। আজকে 19 দিন যাবৎ এখানে আছে, তো এখানেও ট্রিটমেন্ট ভালো, কিন্তু আইসিইউ সিট না পাওয়ার জন্য আমরা অন্য জায়গায় রেফার করতেছি এবং ডিএনসিতে নতুন একটা হাসপাতাল খুলছে, ওইখানে নিয়ে যাচ্ছে। আক্রান্তের 5 দিনের মাথায় শ্বাসকষ্ট সহ নানা সমস্যায় নতুন হাসপাতালে ভর্তি হয়েছেন মোহাম্মদপুরের বাসিন্দা আলিনুর শহীদ। বয়স 70 ছুঁই এই বৃদ্ধের শরীরে ধকলটাও একটু বেশি স্পষ্ট। ওনার এখন হাই ফ্লো অক্সিজেন লাগবে, এটা আমাদের ইবনে সিনায় খালি না, এসডিও বা আইসিইউ, এই কারণে আমরা খালি না পেয়ে এখানে শিফট হলাম। এমন শ্বাসকষ্ট সহ নানান শারীরিক জটিলতা নিয়ে দুপুর পর্যন্ত রোগী ভর্তি হয়েছেন অর্ধশতাধিক। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এখন পর্যন্ত কোনো রোগীকেই চিকিৎসা ছাড়া ফিরতে হয়নি। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই এবং আমরা আপ্রাণ চেষ্টা করছি যারাই আমাদের এখানে আসবে তাদেরকেই আমার যতক্ষণ পর্যন্ত সামর্থ্য রয়েছে আমরা ততক্ষণ পর্যন্ত তাদেরকে কিন্তু আমরা নিতে থাকবো এবং চিকিৎসা দিতে থাকবো। 50টি আইসিইউ বেড সহ 300 রোগীকে আপাতত বেডে চিকিৎসা দিতে পারবেন বলে জানান হাসপাতালের পরিচালক। বলেন, 1000 বেডে উন্নীত হবে এ মাসের মধ্যেই। এদিকে রাজধানীতে করোনা পরীক্ষা নিয়ে ভোগান্তি কমেনি। নির্ধারিত কোটা না বাড়ায় অনলাইন বা মোবাইল ফোনে নিবন্ধন করতে গিয়ে ভোগান্তি পোহাচ্ছেন অনেকেই। 9টা 5 থেকে শুরু হয়। 9টা 5 থেকে শুরু হওয়ার মাত্র 2-3 মিনিটের অলরেডি ফিল আপ হয়ে যায় আর কি। নিবন্ধ করতে আসলে আমার ভাইয়াও করেছিল, ভাইয়া করতে পারছে, আমি করতে পারি নাই। কালকে রাত্রে বেশ কয়েকবার ট্রাই করছি, কিন্তু ওয়েবসাইটটা এমনই অবস্থা যে মনে করেন আপনার করা যায় না, খুব ডিফিকাল্ট। যমুনা নিউজ, ঢাকা। ফেব্রুয়ারির পর ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে চুক্তির কোনো টিকা পায়নি বাংলাদেশ। মাসে 50 লাখ ডোজ পাওয়ার কথা থাকলেও পরবর্তী চালান কবে আসবে জানে না স্বাস্থ্য অধিদপ্তর। জাতীয় কমিটির প্রধান ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা বলছেন, টিকা আনতে সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে সরকার। দেশে এখন যে মজুদ আছে তা দিয়ে চলবে মাসখানেক। কোভ্যাক্স থেকেও মে মাসের মধ্যে কোনো টিকা আসছে না, তাই আশঙ্কা প্রথম ডোজ প্রাপ্তদের দ্বিতীয়টি অনিশ্চিত হয়ে পড়তে পারে। মাহফুজ মিশুর রিপোর্ট। শনিবার পর্যন্ত করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন প্রায় 57 লাখ মানুষ। সেরাম ইনস্টিটিউট থেকে কেনা টিকা এসেছে 70 লাখ, আর ভারত থেকে উপহার হিসেবে পাওয়া গেছে 33 লাখ ডোজ। সব মিলে 1,03,00,000 ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী কেবল জানুয়ারিতে পুরো 50 লাখ পেয়েছিল বাংলাদেশ। ফেব্রুয়ারিতে 20 লাখ পেলেও মার্চ এপ্রিলে কোনো টিকায় আসেনি। কবে আসবে তাও অনিশ্চিত। প্রতিনিয়তই যোগাযোগ হচ্ছে এবং আপনারা জানেন যে এখানে শুধুমাত্র একটা ইনস্টিটিউটের সাথে আমাদের চুক্তি তা না, এটা ট্রাইপার্টিট চুক্তি। বাংলাদেশের একটা প্রতিষ্ঠান এই চুক্তির সাথে সম্পৃক্ত হচ্ছে, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে এবং আমাদের নেতৃত্ব পর্যায় থেকেও যোগাযোগ করা হচ্ছে যাতে আমাদের টিকা কার্যক্রমটা আমরা নিশ্চিত রাখতে পারি। আমরা আশাবাদী, যেহেতু এখনো আমাদের 1 মাস চালানোর মতন টিকা আমাদের কাছে রয়েছে, এর মধ্যে আমরা টিকা পেয়ে যাব বলে আমরা আমাদের আশাবাদ রয়েছে। এখন মজুদ আছে 34 লাখের মতো টিকা। তার মানে প্রথম ডোজ যারা পেয়েছেন তাদেরকে দ্বিতীয়টি দেওয়ার মতো পর্যাপ্ত টিকা নেই হাতে। এ অবস্থা কিভাবে সামাল দেবে সরকার? যে পরিমাণ টিকা সংগ্রহ করে রেখেছি আমাদের দেশে এসে না পৌঁছালেও, তাতে আমরা এখন পর্যন্ত আশাবাদী যে আমরা সবাইকে টিকা দিতে পারবো।
আমাদের বিভিন্ন ধরনের অপশনই আসলে এক্সপ্লোর করা হচ্ছে, এটা আপনি ইতিমধ্যেই জানেন যে আমরা বিভিন্ন সোর্স থেকে টিকা কেনা, বেসরকারি ভাবে টিকা কেনা, অথবা যদি আমরা টেকনোলজি ট্রান্সফার করে আমাদের দেশে উৎপাদন করতে পারি কিনা, এরকম বিভিন্ন অপশন গুলোই কিন্তু এক্সপ্লোর করা হচ্ছে, কিন্তু কোনোটাই এখনো চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত যায়নি। বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে 20% মানুষের জন্য টিকা পাওয়ার কথা বাংলাদেশের, যদিও তা পেতে সময় লাগবে আরো। প্রাথমিকভাবে মে মাসের মধ্যে 1 কোটি ডোজ পাওয়ার কথা ছিল, সেটা আমাদেরকে জানানো হয়েছে যে কিছুটা বিলম্ব হতে পারে, কিন্তু ডিসেম্বরের মধ্যে আমরা মোটামুটি পেয়ে যাব এরকম একটা আশাবাদ আমরা পেয়েছি। যদিও নির্দিষ্ট কোনো তারিখ বা মাস উল্লেখ করে এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করা হয়নি, কিন্তু আমরা আশা করছি পাবো। 2 ডোজ টিকা নিলেও করোনা থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলে আবারও সতর্ক করেন ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা। আমি তো টিকা দিয়েছি, আমার এটা মারাত্মক হবে না, সেটা না করে তাকে চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই আমি তাদের জন্য পরামর্শ দেব। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ফ্লাইট জটিলতা শেষ হলেও করোনা টেস্ট ও ভিসা জটিলতায় দুশ্চিন্তায় রয়েছেন প্রবাসীরা। আজ 20টি বিশেষ ফ্লাইট ঢাকা ছাড়ছে আর আসবে 20টি। বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। লকডাউনে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানালেন পরিচালক। দীর্ঘ ভোগান্তির পর অবশেষে যাত্রা। ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল্লাহ কাতার প্রবাসী এই যাত্রীর ফ্লাইট ছিল 16 এপ্রিল, কিন্তু অবতরণের অনুমতি না মেলায় কাতারে নামতে পারেনি ফ্লাইট, ফলে বিলম্বের সাথে বেড়েছে ভোগান্তি। ফ্লাইট মিস হওয়ার কারণে আমার অতিরিক্ত 50,000 টাকা দেওয়া লাগছে। দেওয়ার পরে ওরা বলছে হোটেল নাকি সমস্যা সমস্যা বলার পরে 50,000 টাকা দেওয়ার পরে আজকে 19 তারিখ সন্ধ্যা 7টা আমার ফ্লাইট দিয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ এই লাইনের প্রবাসীরা জানালেন বাড়তি টাকা গুনে ভোগান্তি থেকে মুক্তি মিলেছে, তারপরও ফিরে যেতে পেরে খুশি তারা। আমার 16 তারিখের ফ্লাইট ছিল, এটা তখনকার ক্যান্সেল হয়েছে, তারপরে এখনকার ওই ইস্যু করাতে আবার এই 19 তারিখের টিকিট দিছে, 10,000 টাকা বেচতে নিছে। 17 তারিখে আমার ফ্লাইট ছিল, 17 তারিখে বিমান খুলছে মনে হয়, তাই এই কারণে আজকে 19 তারিখে যাওয়া হইতেছে। 6:45 ফ্লাইট ছিল, আমাকে কেউ বলেন, আমি করোনা টেস্ট করে এখানে আসছি, আসে দেখে আমার ফ্লাইট ক্যান্সেল। ফ্লাইট হইলো 7:30, আসছি সকাল 8টা, আসি বসে রয়েছি। আর লকডাউনের কারণে 3,000 টাকার গাড়ি ভাড়া দিয়ে আসছি, আমি 8,000 টাকা। প্রবাসী যাত্রীদের সুবিধার জন্য আজ 20টি বিশেষ ফ্লাইট ঢাকা আসবে ও ছেড়ে যাবে 20টি। এছাড়া কাল মঙ্গলবার থেকে বিমানের বিশেষ ফ্লাইট সিঙ্গাপুরে যাবে বলে জানিয়েছেন বিমানবন্দর পরিচালক। আজকে আমাদের শাহজালাল বিমানবন্দর থেকে 20টি ডিপার্চার ফ্লাইটের প্ল্যান ছিল। গতকালকে যেরকম আমরা খুবই কম যাত্রী পেয়েছি, আজকেও আশা করি যে 19টা ফ্লাইট হলেও আসার যাত্রীর সংখ্যা অনেক কম। আর যাত্রী সাধারণ অথবা আমাদের এয়ারপোর্টে যারা চাকরি করে এদেরকে রাস্তাঘাটে কোনো সমস্যা করা হবে না। এদিকে হোটেল সোনারগাঁয়ে বিমানের টিকিট বিক্রিতেও ফিরেছে শৃঙ্খলা। এখানে মোটামুটি ঠিকঠাক এখানে চলতে আছে, কারণ টোকন তারা যতটুকু পারতেছে দিচ্ছে। খুশি, টিকিট পাইছে খুশি, আলহামদুলিল্লাহ। এখন তো ভাই পরিবারের সাথে দেখা করার সুযোগ হইল না। রিপোর্ট যদি 8টার আগে পাই তাহলে যাইতে পারবো, না হলে হয়তো আবার এয়ারপোর্টে ঢুকতে দেবে না। কিছু পাইনি এখনো, টিকিট বা টোকন কিছুই পাইনি। দ্রুত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রবাসীদের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। করোনা সংক্রমণের চারদিকে বিপর্যয়, এর মাঝেই চলছে নতুন বাজেট তৈরির কাজ। পরিস্থিতি বিবেচনায় 2021-22 অর্থ বছরে গুরুত্ব পাচ্ছে 9টি খাত। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা খাতে বাড়তি নজর সরকারের। বিশ্লেষকরা বলছেন, মহামারীতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাজেটে সুনির্দিষ্ট কর্মপন্থা দরকার। করোনা মহামারীতে সামনে এসেছে ভিন্ন এক প্রেক্ষাপট। সার্বিক কর্মপরিকল্পনা এসেছে পরিবর্তন, কাজের ক্ষেত্রে বেড়েছে প্রযুক্তি নির্ভরতা। সংকটের মধ্যেই জোরেশোরে শুরু হয়েছে বাজেট তৈরির কাজ। তবে পরিস্থিতি বিবেচনায় এবার ভার্চুয়ালি নেওয়া হচ্ছে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মতামত। করোনাকালীন বাজেটে স্বাভাবিকভাবেই এবার গুরুত্ব পাচ্ছে সংক্রমণ নিয়ন্ত্রণ এবং এর অভিঘাত থেকে উত্তরণের দিক। আসন্ন বাজেটে যে 9টি খাত অগ্রাধিকার তালিকায় স্থান পেয়েছে, তার মধ্যে করোনা সংক্রান্ত খাত রয়েছে 3টি। অর্থ বরাদ্দ, প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন এবং ক্ষতিপূরণের দিকগুলো গুরুত্ব দিচ্ছে অর্থ বিভাগ।
করোনা মোকাবেলার জন্য যেমন চিকিৎসা সামগ্রী এবং চিকিৎসার যে সক্ষমতা সেটা যেমন বাড়াতে হবে, একই সাথে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হলো যে আমাদের টিকা কার্যক্রমকে যেন আমরা আরও বেশি শক্তিশালী করতে পারি, এবং যেটা মনে হচ্ছে যে এটা কিছুটা চলমান প্রক্রিয়ার ভিতরেও থাকতে হবে। অন্যান্য অগ্রাধিকারমূলক খাতের মধ্যে কৃষিকে সামনে বাজেটে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। পাশাপাশি কর্মসৃজন ও পল্লী উন্নয়ন, সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রমের সম্প্রসারণও করতে চায় সরকার। মানুষের একটা বড় অংশ কিন্তু করোনার কারণে তাদের যে আয় এবং কর্মসংস্থান আছে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেই দিক থেকে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে যদি আমরা নিরাপত্তা দিতে না পারি তাহলে আমাদের যে অর্থনৈতিক কার্যক্রম আছে সেই অগ্রযাত্রায় আমাদের কিন্তু ক্ষতি হয়ে যাবে। গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ, নিম্ন আয়ের মানুষদের মধ্যে খাদ্য বিতরণ ব্যবস্থা চালু এবং মানব সম্পদ উন্নয়নেও থাকবে ভিন্ন দৃষ্টি। 4 কোটি লোক যারা দারিদ্র সীমার নিচে এবং যারা এই কোভিডের কারণে, বাকি সবাই কিন্তু মোটামুটি উঠে দাঁড়াতে পেরেছে, কিন্তু যারা ইনফর্মাল সেক্টরে কাজ করতেন তাদের আয় রোজগার এবং যারা একেবারেই দরিদ্র তাদেরটা তো হুচট খেয়েছে। কর্মসংস্থান করতে হবে, আয় রোজগার বাড়াতে হবে, দারিদ্র যাতে আর না বাড়ে সেটা ব্যবস্থা করতে হবে। চলতি বাজেটের মতোই আগামী বাজেটে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থোক বরাদ্দ রাখার পক্ষে অর্থ মন্ত্রণালয়। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। লকডাউনের সুযোগে সরকার দেশে ক্র্যাকডাউন চালাচ্ছে বলে আবারও অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে বিএনপির গ্রেফতারকৃত নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তির দাবি জানিয়েছেন তিনি। শনিবারের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, সময়মতো কার্যকর পদক্ষেপ না নেয়ায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য সরকারের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। লকডাউনে নিম্ন আয়ের মানুষকে আর্থিক প্রণোদনা দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল। বলেন, দরকার হলে খেটে খাওয়া মানুষকে সরাসরি টাকা দিতে হবে। একদিকে বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, যা ইতিমধ্যেই প্রায় 300 পার হয়ে গেছে। অন্যদিকে দুর্ভাগ্যজনকভাবে যারা অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, শ্রদ্ধেয় আলেম আছেন এই দেশের মানুষের কাছে, যারা অত্যন্ত শ্রদ্ধার পাত্র, তাদেরকেও আপনার এইভাবে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলাও দেওয়া হচ্ছে। করোনা শনাক্তের হারে প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে রাজশাহী। গত শনিবার প্রতি 2 জনের পরীক্ষায় অন্তত 1 জন করোনা পজিটিভ। করোনার প্রাদুর্ভাবের পর থেকে যে কোনো সময়ের তুলনায় ভয়াবহতা বাড়লেও স্বাস্থ্যবিধি মানা কিংবা মানানোর ক্ষেত্রে ঘাটতি রয়েই গেছে। হাসপাতালে যে হারে চাপ বাড়ছে তাতে চিকিৎসা সেবা নিয়ে সংশয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনা সংক্রমণের শুরুর দিকে রাজশাহীতে শনাক্তের হার ছিল খুবই কম। গত বছরের এপ্রিল মাসে মোট পরীক্ষিত নমুনার মাত্র 2% শরীরে করোনা শনাক্ত হয়েছিল। তবে এবছর একই সময়ের চিত্র শঙ্কা জাগানিয়া। শনাক্তের হার ঠেকেছে 24%। শুধু যারা পরীক্ষা করতে আসছেন তাদের উপর ভিত্তি করে, কিন্তু এখানে যাদের উপসর্গ নেই তাদের পরিমাণও কিন্তু প্রচুর। হাসপাতালে যে হারে চাপ বাড়ছে তাতে চিকিৎসা সেবা নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা আর সংশয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা। আমাদের 15টা কেবিন ছিল, 15টা কেবিনই ভর্তি। আমার আইসিইউতে 10টা ছিল, 10টাই ফিল আপ। আমাদের 25 নম্বরের বেড ছিল 32টা, এখানে 32টায় বর্তমানে রুগী আছে। আমাদের 39 বেড ছিল 48টা, 47টা রুগী আছে। এখনই যদি আমরা সতর্ক না হই, এখনই যদি রাশ টেনে ধরতে না পারি, তাহলে কিন্তু আমরা বোধহয় কেউ আর এই করোনার ভয়াল থাবা থেকে মুক্ত হব না। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষের অবাধ চলাচলকে এই পরিস্থিতির জন্য দায়ী করেছেন বিশেষজ্ঞরা। ব্যবসা বন্ধ, পেটে লাথি, করোনা বলে কি আজ দেশে কই কেউ তো আমার এলাকাত মারা যায়নি। অনেকক্ষণ ধরে মাছটা পড়েছিলাম তো এই জন্য গরম লাগছে, ফ্যান আছে সেজন্য। যার দিছে তারই হবে, সবলার হবে না। যেখানে আছি সেখান থেকে কিন্তু আমাদের লড়াই করতে হবে। তার জন্য আমরা বারবার করে বলেছি একটি অল আউট একটি লকডাউন মিনিমাম 2 সপ্তাহ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কেবিন, আইসিইউ এবং 2টি করোনা ওয়ার্ডে রোগীর চাপ তুঙ্গে। খালি নেই কোনো সিট। পরিস্থিতি সামাল দিতে নতুন 2টি ওয়ার্ড চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। সুমাইয়া আরেফিন, অর্নি, যমুনা নিউজ। কঠোর লকডাউনে সাধারণ ছুটি নেই। জরুরি সেবার আওতাভুক্ত হওয়ায় চিকিৎসক ও স্বাস্থ্য খাতের কর্মকর্তাদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকার নির্দেশনাও আছে সরকারের তরফে। কিন্তু নওগাঁয় সেই নির্দেশনা মানছেন না খোদ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাই।
অন্যদিকে হবিগঞ্জে হাসপাতালগুলো যখন রোগীর চাপ তুঙ্গে, তখন 2 সপ্তাহ ধরে অনুপস্থিত সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক। 2 সপ্তাহ আগে 4 দিনের একটি নৈমিত্তিক ছুটির আবেদনপত্র জমা দিয়ে কর্মস্থল ত্যাগ করেন হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হেলাল উদ্দিন। সেই ছুটি অনুমোদন না হলেও কর্মস্থলে ফেরেননি হেলাল। তো আমাকে বললেন যে আপনি একটু দায়িত্ব চালান, তো অফিসিয়াল কাজগুলো যেগুলো আমার পক্ষে করা সম্ভব আমি ফাইল ওয়ার্কগুলো করছি। কর্তৃপক্ষ যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি উপস্থিত না থাকে, একটা তো সাময়িক একটা প্রবলেম হয়, কিন্তু এই ক্ষেত্রে তো আর করার কিছু নেই। পদস্থ এই কর্মকর্তার গড় হাজিরার কারণ কি জানতে টেলিফোনে যোগাযোগ করা হয় তার সাথে। সরি, আমি আসলে কি ওই যে বাড়িতে আসছিলাম, বুঝলেন কথা, ওই যে ওয়াইফ অসুস্থ ছিল, আসার পরে ওই যে বড় ভাইয়ের ওয়াইফ আবার করোনার আবার ওই পজিটিভ আসি গেছে, বুঝলেন কথা। পরে ওই যে চিকিৎসা দিয়ে টোটাল আমি আটকা পড়ে গেছি, বুঝলেন কথাটা। না আমি টেস্ট করাই নাই, আমার ওই যে ছিলাম রিস্কে ছিলাম আর কি। তত্ত্বাবধায়কের অনুপস্থিতির বিষয়টি জানা নেই জেলার সর্বোচ্চ অভিভাবকের। আমি জানি যে উনি কর্মস্থলে আছেন, কর্মস্থলের বাইরে আছেন কিনা এটা আমার নলেজে নেই। পহেলা বৈশাখের ছুটিতে বাড়ি গেছেন নওগাঁর নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তোফাজ্জল হোসেন। তারপর থেকে খোঁজ নেই এই চিকিৎসকের। বৈশাখীর ছুটি ছিল না, বুধবার ছুটি ছিল, মঙ্গলবারে বিকেলে গেছে। এখন সিএস স্যারকে বলছে নাকি এটা বলতে পারছে না। এখন অনেক সময় অফিসাররা মনে করছে যে ছুটি, কিন্তু এটা তো সরকারি ছুটি না। নওগাঁর আরেক উপজেলা পোরশা, সেখানেও কর্মস্থলে নেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এসব বিষয়ে কিছুই জানেন না সিভিল সার্জন। অনুমতি অথবা ছুটি অনুমোদন না করে সে কর্মস্থল ত্যাগ করেছে, এটা সত্য। তাদেরও কর্মস্থলের অবস্থান নিশ্চিত করে এই ব্যাপারে আমি তাদের সাথে আজকেই কথা বলব। সর্বাত্মক লকডাউনের আগে 2টি অফিস আদেশ জারি করে সরকার। দুটো আদেশেই সেবা খাতের চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীদের আবশ্যিকভাবে কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল। আমিন বাবু, যমুনা নিউজ। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় খাগড়াছড়িতে টিকা নিতে মানুষের আগ্রহ বেড়েছে। জেলা সদর ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে করোনার টিকা দেওয়া হচ্ছে। দুপুরে টিকা নেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা। সিভিল সার্জন জানান, দ্বিতীয় ডোজের পাশাপাশি প্রথম ডোজ টিকাও দেওয়া হচ্ছে। টিকা নেওয়ার পরও সবাইকে মাস্ক পরা ও শারীরিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান তিনি। সর্বাত্মক লকডাউনের 6ষ্ঠ দিনে চট্টগ্রাম মহানগরীর জয়নগর গলিকে রেড জোন ঘোষণা করেছে প্রশাসন। এরপরই পুলিশ অবস্থান নেয় গলির মুখে, নিয়ন্ত্রিত করা হয় জনসাধারণের চলাচল। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য মাইকিং করা হয়। এবারের লকডাউনে চট্টগ্রামের রেড জোন ঘোষিত প্রথম এলাকা হলো চকবাজার ওয়ার্ডের জয়নগর। পুলিশ জানায় এখানে 60 জনের বেশি মানুষ করোনা আক্রান্ত। সংক্রমণ রোধে রেড জোন ঘোষণা করা হয়েছে। এই এলাকাটি সহ আমাদের বাগমনিরাম এবং চকবাজার দুটি ওয়ার্ডেরই অংশটা কিন্তু এই রেড জোনের ভিতরে পড়েছে। তো আমরা চেষ্টা করছি সবার সাথে যেন এই রেড জোনগুলোকে দেখে মানুষও যেন একটু উদ্বুদ্ধ হয়, সেই হিসাবে আমরা রেড জোন করেছি। আমার এলাকায় রেড জোন করছে, এখানে ব্যাপক সংক্রমণ হয়েছে, সেজন্য আমার এলাকায় রেড জোন করা হয়েছে। ঈদ উপলক্ষে আগামী 22 এপ্রিল থেকে স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামের সব মার্কেট ও দোকান খুলে দেওয়ার দাবি জানিয়েছে সম্মিলিত ব্যবসায়ী সংগঠন। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা বলেন, ঈদের মৌসুমে মার্কেট ও দোকান বন্ধ থাকায় আর্থিক ক্ষতি হচ্ছে। মালিক শ্রমিক কর্মচারীরা মানবেতর দিন যাপন করছেন। 22 এপ্রিল থেকে মার্কেট ও দোকান খুলে দেয়া, শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস প্রদানের সহজ শর্তে ঋণ প্রদান, ব্যবসার ক্ষতি বিবেচনা করে ভ্যাট ট্যাক্স সহনীয় পর্যায়ে আনার দাবি জানান ব্যবসায়ী সমিতির নেতারা। করোনাকালে বেসামরিক লোকজনের চিকিৎসা সেবা দিতে চট্টগ্রামে বিশেষ মেডিকেল ক্যাম্প চালু করেছে বাংলাদেশ বিমান বাহিনী জহুরুল হক ঘাঁটি। নগরীর মাইজপাড়া এলাকায় এই ক্যাম্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জহুরুল হক ঘাঁটির অধিনায়ক এয়ার ভাইস মার্শাল ASM ফখরুল ইসলাম। করোনার এই দুঃসময়ে সাধারণ মানুষকে সুচিকিৎসা নিশ্চিত করতে বিমান বাহিনী প্রধানের নির্দেশনায় ঘাঁটির বাইরে এই ক্যাম্প চালু করা হয়েছে বলে জানান তিনি। সংকট নিরসন না হওয়া পর্যন্ত এখানে দেয়া হবে চিকিৎসা সেবা। বিশ্বজুড়ে আরও 9,000-এর বেশি মানুষ মৃত্যুবরণ করলেন করোনা ভাইরাসে। মোট প্রাণহানি 30,32,000-এর ওপর।
24 ঘন্টায় ব্রাজিলে 1,500-এর ওপর মানুষ মারা গেছেন করোনায়। লাতিন দেশটির 43,000-এর মতো মানুষের শরীরে মিলল ভাইরাসটি। যুক্তরাষ্ট্রে 300-র বেশি মানুষের মৃত্যু হলেও সংক্রমণ শনাক্ত হয় 43,000-এর ওপর। দিনের তৃতীয় সর্বোচ্চ 535 জনের মৃত্যু দেখল মেক্সিকো। 4 শতাধিক মারা গেছেন ইরানে। হঠাৎই দেশটিতে বেড়েছে সংক্রমণের হার। এছাড়া 400-র কাছাকাছি মানুষ মারা গেছেন রাশিয়া ও কলম্বিয়ায়। বিশ্বজুড়ে দিনে 7 লাখের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি। মোট সংক্রমিত 14 কোটির ওপর। একের পর এক রেকর্ড হলেও চিকিৎসা সেবা পেতে হিমশিম খাচ্ছেন ভারতীয়রা। মহামারীর হটস্পটগুলোয় চরমে অক্সিজেন সংকট। হাসপাতালে বেড পাচ্ছেন না গুরুতর রোগীরাও। তাদের চিকিৎসা অব্যাহত রাখতে শিল্প কারখানায় সাময়িকভাবে অক্সিজেন সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এটি রাজধানীর নয়াদিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালের জরুরি বিভাগের চিত্র। এক বেডে চলছে 2 মুমূর্ষু রোগীর চিকিৎসা। প্রতিদিনই ভারতে জ্যামিতিক হারে বাড়ছে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। চিকিৎসা নেয়ার জন্য হাসপাতালগুলোয় লম্বা লাইন, কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং অক্সিজেনের অভাবে হাসপাতালের বাইরেই প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। পজিটিভিটি রেট সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো গেল 24 ঘন্টায় সংক্রমণ বেড়েছে 30%, অথচ একদিন আগেও বৃদ্ধির হার ছিল 24%। এর ফলে কোভিড-19 রোগীদের জন্য নির্ধারিত হাসপাতালের বেডগুলো দ্রুত ভরে যাচ্ছে। দিল্লিতে হয়তো আরো 100 আইসিইউ বেড খালি, তার উপর দ্রুত ফুরিয়ে আসছে অক্সিজেন সিলিন্ডারের মজুদ। সংক্রমণ শনাক্ত আর দৈনিক মৃত্যুতে সবার শীর্ষে মহারাষ্ট্র। সবচেয়ে খারাপ পরিস্থিতি ঝাঁ চকচকে মুম্বাই নগরীর। ভয়াবহতা বাড়ছে দিল্লি, কর্ণাটকে। চিকিৎসকদের সংখ্যা এখনই শক্তভাবে লাগাম টানতে না পারলে আগামী কয়েক সপ্তাহে ভয়াবহ চিত্র দেখবে গোটা ভারত। আমি ভীষণভাবে ভীত। দিনে 5 থেকে 10 লাখ পর্যন্ত সংক্রমণ শনাক্ত দেখতে পারে ভারত, অথচ বর্তমানে প্রত্যেকটি হাসপাতাল উপচে পড়ছে রোগীতে। দিল্লি, মহারাষ্ট্রে ভয়াবহ পরিস্থিতি। আগামী কয়েক সপ্তাহে লাগামহীন অবস্থায় চলে যাবে মহামারী। হাসপাতালগুলোয় কোনো বেড নেই, আইসিইউগুলো পরিপূর্ণ, কোনো ভেন্টিলেটর, অক্সিজেন সিলিন্ডার নেই। সবচেয়ে ভয়াবহ চিত্র, যারা মৃত্যুবরণ করছেন তাদের অন্তিম সংস্কারেও কেউ এগিয়ে আসছে না। এসবের পরও মানুষের হুঁশ হচ্ছে না। বেড়েই চলছে করোনার বিস্তার। করোনার বিস্তার রোধে বিহার, রাজস্থান, তামিলনাড়ু ও মণিপুরে জারি হয়েছে রাত্রিকালীন কারফিউ। আজ থেকে 15 মে পর্যন্ত বিহারে বন্ধ শপিং মল, স্কুল, সিনেমা হল এবং ধর্মীয় স্থাপনা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ঘরের বাইরে মাস্ক পরিধানের বাধ্যবাধকতা প্রত্যাহার করল ইসরায়েল। খুলে দেওয়া হলো দেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান। গণটিকাদান কর্মসূচিতে সাফল্যের পরই এলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত। তবে জনসমাবেশ এবং অভ্যন্তরীণ চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে এখনও মাস্ক পরতে হবে। রোববার থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলো খুলেছে। মে মাস থেকে বিদেশি পর্যটকদেরও স্বাগত জানাতে প্রস্তুত নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলে 16 বছরের ঊর্ধ্বে 81% মানুষ পেয়েছেন ফাইজার বায়োএনটেকের করোনা টিকা। এই ছিল করোনা আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।